আমার জন্য খুবই সহজ হলো। আমি এ কারণেই পরে বলতে আসছি। আমাদের অগ্রজ বিশিষ্ট প্রবন্ধকার, সাহিত্যিক ডক্টর অধ্যাপক আনোয়ার স্যার, তিনি লব্বক মাহবুবের জ্যোৎস্না অরণ্য কাব্যগ্রন্থের উপরে একটি মনোজ্ঞ এবং সৃষ্টিশীল আলোচনা উপস্থাপন করলেন। তাকে ধন্যবাদ জানাই। লব্ধক মাহবুব আসলে মনে প্রাণে একজন কবি। আপনারা জানেন, কাব্যভাবনা বালককালে উদয় হলেও বহু কবি তার প্রকাশ করেছেন জীবনের সায়াহ্ন বেলায়। আমাদের এই কবি লব্ধক মাহবুব, তিনি, আমরা তার আলোচনায় শুনলাম, কবিতা প্রকাশের তার একটি উদ্যোগ বালক বেলায় ছিল। সেই থেকে তার ভালোবাসা। তিনি একজন চিকিৎসক হয়েও কবিতার প্রতি তার এই পাগল প্রাণ ভালোবাসা আসলে বাংলা সাহিত্যের জন্য এক অমূল্য সম্পদ বলেই আমি মনে করি। আমি লব্ধক মাহবুবের তৃতীয় কাব্যগ্রন্থ পাঠ করে একজন পরিপূর্ণ কবিকে এখানে পেয়েছি, যিনি সর্ব অবয়বে এবং মনে প্রাণে একজন কবি। সেই সাথে তিনি একজন প্রবাসী কবি। দীর্ঘ প্রায় 34 বছর তিনি বিদেশে অবস্থান করেন। কবিতার টানে দেশে আসেন, কবিতা ভালোবেসে দেশের মা মাটি মানুষকে এবং তার প্রেমিকাকে কবিতায় তিনি উপস্থাপন করেন। তার এই কাব্যগ্রন্থে মোট 80টি বাংলা এবং 68টি ইংরেজিতে লেখা কবিতা আছে, মোট 148টি কবিতা। তার শুরুর কবিতা হলো জ্যোৎস্না অরণ্য নাম কবিতা, আর শেষ কবিতা হলো সেরা স্মৃতি। বিষয় ভাবনাগত দিক থেকে তার আগে আমি বলে নিই, আমরা জানি, আমরা এখানে সবাই বোদ্ধা পাঠক শ্রোতা, কবিতা কি কেন, সেই অর্থে এই কবিতার যে রূপতাত্ত্বিক দিক একজন কবি হিসাবে পুরো আয়ত্ত করেই কাব্যচর্চায় নেমেছেন এবং কবিতা অবয়বের সকল বিষয়ে ভাবনার মন্থনকে তিনি তার এই কাব্য মলাটে উপস্থাপন করেছেন। একজন আদর্শ কবি বা সৃষ্টিশীল কবি, তিনি তার বিষয় ভাবনাকে কবিতার অবয়বে উপস্থাপন করেন। এই ক্ষেত্রে আমরা বিষয়গত দিক থেকে তার যে বহু বৈচিত্র্যময় অনুভূতির প্রকাশ এখানে দেখি, তাতে মনে হয় তিনি একজন পরিপূর্ণ কবির প্রতিরূপ। এই কাব্যগ্রন্থে সমসাময়িক অনেক কবিতা আছে, তার স্মৃতি আছে, স্মৃতির মন্থন আছে, বালকবেলা কৈশোরবেলার কথা আছে, দেশের নানা প্রসঙ্গ আছে এবং বিদেশেরও অনেক অনুষঙ্গ আছে। তিনি এই জ্যোৎস্না অরণ্য কাব্যগ্রন্থে ম্যাপেল গাছের যে রূপ এখানে তুলে ধরেছেন, তার দেখা প্রবাসী অবস্থানের, সেই সাথে বাংলাদেশের ফুলকুড়ি পাপড়ির মেলবন্ধন ঘটিয়ে তিনি একজন কাব্যভুবন গড়ে তুলেছেন, যেখানে রূপ রস গন্ধের স্পর্শের অনুভূতিকে স্পষ্টময় করে তুলেছেন তিনি। আমরা জানি কবিতার ক্ষেত্রে নানা মতবাদ আছে। আমি দেখতে পাই এক এক কবি এক এক ধরনের মতবাদকে অবলম্বন করে কবিতা লেখেন, কিন্তু আমি এখানে দেখতে পাই লব্ধক মাহবুব কবিতার রূপতাত্ত্বিক যত ধরনের মনোভঙ্গি মতবাদ বা রূপতাত্ত্বিক দিক আছে সবটাকে ছুঁয়ে গিয়েছেন তিনি। এখানে তিনি শুরুতেই আমরা দেখতে পাই কবিতাকে বলা হয় সুনির্বাচিত শব্দের সমাহার। আসেন বসেন খান যান, এই যে দৈনন্দিন কথোপকথন, কবিতার ক্ষেত্রে সেটা হয় না। কবিতার ক্ষেত্রে হয় সুনির্বাচিত শব্দরাজি, পর পর বসে বসে কবিতার পংক্তিমালা রচিত হয়। এই সুনির্বাচিত শব্দরাজির ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী আলোচক ডক্টর আনোয়ার যে বলে গেলেন, তার শব্দ চয়নের বহুমাত্রিকতা এবং শব্দ ভাণ্ডারের বহু বিচিত্র রূপ, দেশ বিদেশের যে নানা শব্দরাজি, ইংরেজি আছে, রুশ শব্দ আছে, আরবি শব্দ আছে, বাংলা আছে, চলিত শব্দ আছে, এই
শব্দরাজিকে তিনি পর পর গেঁথে গেঁথে এক অসাধারণ মালা তিনি এই কাব্যগ্রন্থে রচনা করেছেন। আমরা জানি কবিতার ক্ষেত্রে শব্দচয়নের পাশাপাশি শব্দের সাথে শব্দের মিল, চরণের সাথে চরণের মিল, এই যে কবিতার একটা আলাদা অনুষঙ্গ, এটাকে বলা হয় অনুপ্রাস। এই অনুপ্রাসের ব্যবহারের ক্ষেত্রে আমরা কবির এই যে ভাবনা দেখি, তা একান্তই চর্চাগত অনুশীলন না থাকলে এটা নিয়ে আসা সম্ভব হয় না। অনুপ্রাসগত দিক থেকে তার শব্দের সাথে শব্দের, চরণের সাথে চরণের, বাক্যের সাথে বাক্যের, স্তবকের সাথে স্তবকের যে সমিলতা পাঠককে মুগ্ধ করে। আমরা জানি কবিতাই উপমা, উপমাই কবিতা। কবি তার বলবার বিষয়টি স্পষ্ট করার জন্য প্রতিতুলনার মাধ্যমে কবিতার বিষয়কে আমাদের সামনে উপস্থাপন করেন। তার কবিতায় আমরা উপমার যে ব্যবহার দেখি সেকে একঘেয়ে না, এবং তার উপমার ব্যবহারের ক্ষেত্রেও অনেক বৈচিত্র্য আছে। জ্যোৎস্না, অরণ্য, তার প্রেমিকা, স্মৃতি, বিস্মৃতি, সকল ক্ষেত্রেই তার এই উপমা ব্যবহারের ক্ষেত্রে আমরা তার কাব্যভাবনার যে সমিলতা এখানে যেভাবে শিল্পশ্রী মণ্ডিত হয়েছে তা বলা বাহুল্যই যে প্রশংসনীয়। উপমার পাশাপাশি কবিতার আরেকটি বড় বিষয় হলো উৎপ্রেক্ষা। স্পষ্ট উদাহরণ দেওয়ার জন্য আমরা বড় কবিরা, ভালো কবিরা উৎপ্রেক্ষা ব্যবহার করেন। ওই উৎপ্রেক্ষার তুলনাকে একদম স্পষ্ট করে যেন দিয়ে তিনি এমনভাবে তার প্রেমিকাকে, এমনভাবে তার কৈশোরের স্মৃতিকে, এমনভাবে তার ভালোবাসাকে, এমনভাবে তার প্রবাসের জীবনকে এবং আমাদের এই পুরনো ঢাকার ইটখোলাকে একসাথে একাকার করে উপস্থাপন করে আমাদের সামনে যেন ছবির পরে ছবি উপস্থাপন করেছেন, যেটাকে আমরা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশের মধ্যে এই পরিচর্যা আমরা লক্ষ্য করি। এই যে চিত্রকল্প, তার কবিতার পুরো কবিতাটাই এটা চিত্রকল্পময়। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলে অভিহিত করেছিলেন। আমরা লুব্ধক মাহবুবের কবিতার ক্ষেত্রে এই ছবির পরে ছবি ভাষার যে প্রবণতা, আকুলতা এবং আগ্রহ, সেটা দেখে মুগ্ধ না হয়ে পাঠক হিসাবে পারি না। এরপরে তিনি কবিতায় যে অলংকার ব্যবহার করেছেন, অলংকারের যে তার অনুশীলন, এটা দেখে পাঠক হিসেবে আমি আসলে মুগ্ধ হয়েছি। আমরা জানি অলংকার কবিতার একটা প্রধান অনুষঙ্গ। তিনি শব্দালঙ্কার, অর্থালঙ্কার, এই দুই অলংকারকে এমনভাবে তার কবিতায় অনুপ্রবেশ ঘটিয়েছেন যে কবিতা পড়লে কেউ একটা কবিতার অর্ধেক পড়ে রেখে দিতে পারবে না, বা একটা কবিতা পড়ে অন্য কবিতা পড়ার আকুলতা বা আগ্রহ তার মধ্যে থাকবে। এই আগ্রহ উদ্দীপনা তৈরির ক্ষেত্রে লুব্ধক মাহবুব কবি হিসাবে আমি বলবো অতুলনীয় প্রতিভার সাক্ষ্য রেখেছেন। এর পাশাপাশি আমি আগেই বললাম স্বদেশপ্রেম তার কবিতার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি প্রবাসে অবস্থান করলেও এই মা মাটি মানুষের প্রতি তার যে দরদ, আকুলতা, ভালোবাসা আমরা আমাদের শুরুর পর্বের প্রথম আধুনিক কবি মধুসূদনের মধ্যে এটা লক্ষ্য করি। তিনি যে ভার্সাই নগরীতে বসে আমাদের বাংলাদেশের স্মৃতি, তার কপোতাক্ষ নদ, এই বিষয়কে তিনি যে এখানে উপস্থাপন করেছেন। আমাদের লুব্ধক মাহবুব এই প্রবাসে অবস্থান করে, কানাডায় অবস্থান করে, কানাডার নদী প্রেয়সীর কী নদী ওটা বারবার আপনি প্রেনের, ও তার বাঁক, তার জল, কাদা, সাথে সাথে আমাদের এই পদ্মা পলি বিধৌত নদীনালা খাল বিলের অনুপঙ্খ বর্ণনা। আমি মধুসূদনের মতো দুইটার এই রাইন নদী আর এই নদীর তুলনার এখানে খুঁজে পাই কপোতাক্ষ নদের। প্রবাসী কবি হিসাবে দেশের প্রতি তার যে মনটা পড়ে থাকা, ভালোবাসার যেই স্পন্দন আমি এখানে অনুভব করি, এই হিসাবে তাকে আমরা তার কবিতার একটা বড় বিষয় হিসাবে স্বদেশ ভাবনা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অধ্যায় হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। এর পাশাপাশি সমকালকে তিনি শুধু অতীত, কৈশোর এবং বালককালকে তিনি শুধু স্মরণ করেন নাই, তিনি এই সাথে সাথে আমাদের বর্তমান সমসাময়িক রাজনীতি, অর্থনীতির বিষয়টাকেও কবিতার বিষয়বস্তু হিসেবে উপস্থাপন করেছে। বিশেষ করে 24 আন্দোলনের সময় আমাদের যে প্রথম শহীদ আবু সাঈদ, যে আমাদের স্বদেশের জন্য একটি স্বৈরাচার মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যে জীবন দিয়েছেন,
সেই আবু সাঈদের প্রসঙ্গটাকে তিনি এখানে তুলে এনেছেন। আবু সাঈদের আশা, আবু সাঈদের দেশপ্রেম, আবু সাঈদের ভালোবাসা, একটি সুশীল সমাজ, সুন্দর সমাজ, একটি বৈষম্যহীন সমাজ তৈরি করার আবু সাঈদের ভাবনা এবং তার এই আরতির সাথে তিনি একাত্ম হয়ে বাংলাদেশের একটি সুখ শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা তার এখানে ধ্বনিত এবং বারবার প্রতিধ্বনিত হয়েছে। এভাবে আমরা যদি তার সব কবিতাকে বিশ্লেষণ করি, অনেকগুলো কবিতার মধ্যে তার এই স্বদেশ ভাবনা এখানে আসে। তবে সবচেয়ে কবিতার মধ্যে স্বদেশ ভাবনা এবং অন্যান্য প্রসঙ্গ রয়ে গেল, তার প্রেম ভাবনার আকুলতা সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে। এই ৮০টি কবিতার মধ্যে আমি ৬৯টি কবিতার মধ্যে তার প্রেম কোনো না কোনোভাবে উকি দিয়েছে, বারবার উকি দিয়েছে, বারবার ধ্বনিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে। সেই হিসাবে লুব্ধক মাহবুব মূলতই তাকে আমরা একজন প্রেমিক কবি হিসাবে অভিহিত করতে পারি এবং আমরা তাকে অভিনন্দিত করতে পারি। সব মিলিয়ে আমি লুব্ধক মাহবুবের কবিতার চর্চা যেন আরও শানিত হয়, আমরা যেন আরও নতুন নতুন কাব্যগ্রন্থ তার কাছে পাই, আরও বিষয় ভাবনা, আরও মনোভাবনা, মনোভঙ্গি, আরও পরিচর্যা, আরও অনুশীলনের ছাপ তার কবিতায় ভবিষ্যতে থাকবে এবং আমরা পাঠকরা বারবার মুগ্ধ হব। এই মুগ্ধ পাঠক হিসাবে এবং আজকের এই আয়োজনের প্রধান বিষয় হিসাবে আমি আবারও লুব্ধক মাহবুব কবিকে অভিনন্দন জানাই, আমাকে আমন্ত্রণ জানার জন্য সৃজনকে ধন্যবাদ জানাই, আর যারা শুনছেন এতক্ষণ তাদেরও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।